কার্যাবলী শ্রম আদালতের রোয়েদাদ ও সিদ্ধান্ত শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আদালত শ্রমক্ষেত্রে শ্রমিকদের সমস্যা বা জটিলতার সমাধান ট্রেড ইউনিয়ন বা অন্যভাবে অনেক সময় সহজেই মিটিয়ে ফেলা সম্ভব মনে হলেও বাস্তবক্ষেত্রে অনেক সময় তা সম্ভব হয় না। সেক্ষেত্রে তা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। আবার অনেক সময় শ্রমিক জানেও না যে কোথায় গেলে তিনি তার কাঙ্ক্ষিত প্রতিকার পেতে পারেন। আমাদের দেশে আইন সৃষ্ট বিভিন্ন আদালত রয়েছে। দেওয়ানি বিচার কার্যের সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজের আদালত রয়েছে। তেমনি ফৌজদারি কার্যক্রমে ৩ শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সহকারী দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও দায়রা জজের আদালত রয়েছে, যেমন পারিবারিক আদালত, শ্রম আদালত, নারী ও শিশু নির্যাতন বিষয়ক আদালত, অর্থ ঋণ আদালত, কর ট্রাইব্যুনাল ইত্যাদি। শ্রম আদালত শ্রম আইন দ্বারা একটি বিশেষ শ্রেণীর আদালত। শ্রম আদালতে যেসব মামলা হয়ে থাকে সেগুলির মধ্যে ছাঁটাইকৃত, বরখাস্তকৃত, অব্যাহতিপ্রাপ্ত এবং টার্মিনেশনকৃত শ্রমিকগণের মামলা বেশি। তারা তাদের কাজে পুনর্বহালের প্রার্থনা নিয়ে আদালতে এসে থাকেন। এছাড়া বকেয়া মজুরির দাবি নিয়ে এবং আইনগত অধিকার বলবৎ বা কার্যকরী করার প্রার্থনা নিয়েও প্রচুর শ্রমিক শ্রম আদালতে আসেন। শ্রম আদালতের গঠন ১৯৬৯ সনের শিল্প সম্পর্কিত অধ্যাদেশের ৩৫(২) ধারানুযায়ী শ্রম আদালত গঠিত হয়ে থাকে। উক্ত আইনের ৩৫ ধারায় বলা হয়েছে উপধারা ১ সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজের বিবেচনায় যতগুলো শ্রম আদালত প্রয়োজন ততগুলো শ্রম আদালত প্রতিষ্ঠিত হলে এই অধ্যাদেশের অধীনে এদের প্রত্যেকের ক্ষমতাভুক্ত এলাকা সরকারি গেজেটে প্রকাশ করবেন। ২ সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান এবং চেয়ারম্যানকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতিতে ২ জন সদস্য নিযুক্ত হবে। এদের একজন মালিক পক্ষের এবং অপরজন শ্রমিকদের প্রতিনিধিত্ব করবেন। ৩ কেবল হাইকোর্টের জজ বা অতিরিক্ত জজ অথবা জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদে অধিষ্ঠিত ছিলেন বা আছেন কিংবা অনুরূপ পদে নিযুক্তির যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণ ছাড়া অন্য কোন ব্যক্তি চেয়ারম্যান পদে নিয়োগ লাভের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। ৪ নির্দিষ্ট পদ্ধতি অনুসারে মালিক পক্ষের বা শ্রমিকদের সঙ্গে আলোচনাক্রমে সদস্যগণকে নিয়োগ করতে হবে। ৫ শ্রম আদালত ক অত্র অধ্যাদেশ মোতাবেক এর নিকট আনীত বা প্রেরিত শিল্প বিরোধের বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। খ মীমাংসার শর্তসমূহ কার্যকরকরণ অথবা ভঙ্গকরণ সংক্রান্ত যে কোন বিষয় সরকার উত্থাপন করলে সে সকল বিষয়ে তদন্ত ও বিচার করবেন। গ অত্র অধ্যাদেশের অধীনে কৃত অপরাধের বিচার করবেন এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে বিজ্ঞপ্তি মারফত নির্দিষ্ট অন্য যে কোন আইনের অধীনে কৃত অপরাধের বিচার করবেন। ঘ অত্র অধ্যাদেশের দ্বারা বা অধ্যাদেশের অধীনে অথবা অন্য যে কোন আইনের অধীনে ন্যস্ত বা প্রাপ্ত অন্য যে কোন ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
6-1923 সনের শ্রমিকদের ক্ষতিপূরণ আইনের 1923 সনের 7 নং আইন অথবা 1936 সনের মজুরি পরিশোধ আইনে 1936 সনের 4 নং আইন যাই বলা হয়ে থাক না কেন সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যম কোন শ্রম আদালতকে উপরোক্ত আইনসমূহের অধীনে যে কোন ক্ষমতা প্রয়োগের অধিকার ন্যস্ত করে উক্ত আইনে কর্তৃপক্ষ নিয়োগ করতে পারবেন এবং সংশ্লিষ্ট আইন অনুসারে শ্রম আদালত অনুরূপ কর্তৃপক্ষ বিবেচিত হবেন এবং উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। 7. শ্রম আদালতের যে কোন সদস্য যদি আদালতে কোন অধিবেশনে অনুপস্থিত থাকেন অথবা অন্য কোন কারণে উপস্থিত হতে অক্ষম হন তাহলেও আদালতের কাজ অব্যাহতভাবে চলতে পারবে এবং সদস্যের অনুপস্থিতিতে আদালত তা সিদ্ধান্ত বা রোয়েদাদ প্রদান করতে পারবেন এবং কেবলমাত্র কোন সদস্যের অনুপস্থিতির অজুহাতে আদালতের কোন কার্যক্রমের সিদ্ধান্ত বা কোন রোয়েদাদ বাতিল হবে না বা এর বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না। এখানে লক্ষণীয় যে 35(7) ধারায় বলা হয়েছে যে শ্রম আদালতের কোন সদস্য যদি আদালতের কোন অধিবেশনে অনুপস্থিত থাকেন অথবা কোন কারণে উপস্থিত হতে অক্ষম হন তাহলেও আদালতের কাজ অব্যাহতভাবে চলতে পারবে। অর্থাৎ প্রথমে আদালত মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধির উপস্থিতিতে চেয়ারম্যানের সমময়ে গঠিত হবার পর যদি কোন সদস্য অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আদালতের কাজ অব্যাহতভাবে চলতে পারবে। উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে শ্রম আদালত গঠন হয়ে থাকে একত্রে মালিক ও শ্রমিক পক্ষের সদস্যের উপস্থিতিতে। কোন একটি নূতন মামলা আদালত গঠিত না হলে অর্থাৎ চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিক পক্ষের সদস্যের উপস্থিতি না থাকলে শুনানি অনুষ্ঠিত হবে না। তবে উপরোল্লেখিত হাইকোর্টের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে একবার একটি মামলায় শ্রম আদালত গঠিত হলে অর্থাৎ 3 সদস্যের অনুপস্থিত সত্ত্বেও পরবর্তীতে শুনানির দিন সদস্যের অনুপস্থিতিতেও মামলার কাজ চলতে পারে। শ্রম আদালতের ক্ষমতা ও কার্যাবলী শ্রম আদালত কিভাবে কাজ করবে সে সম্পর্কে 1969 সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশের 36 ধারায় বলা হয়েছে। 1. অত্র অধ্যাদেশের বিধান সাপেক্ষে শ্রম আদালত যতদূর সম্ভব 1898 সনের ফৌজদারি কার্যবিধিতে 1898 সনের 5 নং আইন বর্ণিত সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করবেন। 2. শিল্প বিরোধের বিচার ও নিষ্পত্তির উদ্দেশ্যে শ্রম আদালত দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবেন এবং নিম্নোক্ত ক্ষমতাসমূহ সহ 1908 সনের দেওয়ানি কার্যবিধি আইনে 1908 সনের 5 নং আইন ওই আদালতকে যে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে তার সব ক্ষমতাই শ্রম আদালতের বেলায় প্রযোজ্য হবে। ক. কোন ব্যক্তির আদালতে উপস্থিতি নিশ্চিত করা এবং শপথনামা পাঠ করিয়ে তার সাক্ষ্য গ্রহণ করা। খ. দলিলপত্র ও প্রয়োজনীয় দ্রব্যাদি আদালতে হাজির করতে বাধ্য করা এবং গ. সাক্ষী ও দলিলপত্র পরীক্ষার উদ্দেশ্যে কমিশন নিয়োগ করা এবং ঘ. আদালতের সমীপে কোন পক্ষ উপস্থিত হতে ব্যর্থ হলে সেক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত দেয়া। 3. অধ্যাদেশের অধীনে অপরাধ বিচারের সময় শ্রম আদালত 1898 সনের ফৌজদারি কার্যবিধির 1898 সনের 5 নং আইন
অধীনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের সমান ক্ষমতা ভোগ করবেন এবং প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সময় একে উক্ত কার্যবিধির অধীনে দায়রা আদালত হিসেবে গণ্য করতে হবে। 4. শ্রম আদালতে মামলা দায়ের ও রেকর্ডপত্র বা দলিল দস্তাবেজ এক্সিবিট করার জন্য বা কোন দলিল গ্রহণ করার জন্য কোন কোর্ট ফি দিতে হবে না। উপরোক্ত বিধান থেকে এটা পরিলক্ষিত হয় যে শ্রম আদালত একই সাথে দেওয়ানি ও ফৌজদারি উভয়বিধ কার্যক্রমই পরিচালনা করতে পারে। ফৌজদারি কার্যবিধি মোতাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত সমস্ত ক্ষমতাই শ্রম আদালতের রয়েছে, কিন্তু এই আদালতের কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার উদ্দেশ্যে এটিকে কার্যবিধির দায়রা আদালত হিসেবে গণ্য করা হয়ে থাকে। শ্রম আদালতের রোয়েদাদ ও সিদ্ধান্ত শ্রম আদালতের রোয়েদাদ বা সিদ্ধান্ত কিভাবে দিবে সে সম্পর্কে অধ্যাদেশের 37 ধারায় বলা হয়েছে। 1. শ্রম আদালতের রোয়েদাদ বা সিদ্ধান্ত লিখিতভাবে আদালতে প্রকাশ্য ঘোষণা করতে হবে এবং এর 2টি কপি সাথে সাথে সরকারের কাছে পাঠিয়ে দিতে হবে। 1. ক. বিরোধে সংশ্লিষ্ট পক্ষসমূহ লিখিতভাবে সময়সীমা বর্ধিত করার সম্মতি না দিলে প্রতিটি ক্ষেত্রে শ্রম আদালতকে মামলা দায়ের করার দিন থেকে 60 দিনের মধ্যে রোয়েদাদ বা সিদ্ধান্ত প্রকাশ করতে হবে। শর্ত থাকে যে রোয়েদাদ বা সিদ্ধান্ত কেবলমাত্র বিলম্বের জন্য বাতিল হবে না। 2. সরকার উক্ত রোয়েদাদের বা সিদ্ধান্তের কপি পাওয়ার 1 মাসের মধ্যে তা সরকারি গেজেটে প্রকাশ করবেন। 3. উপধারা 1 অনুসারে প্রদত্ত রোয়েদাদের দ্বারা কোন পক্ষ বিক্ষুব্ধ হলে রোয়েদাদ প্রদানের 30 দিনের মধ্যে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন পেশ করতে পারবেন এবং উক্ত আপিলের ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 4. অত্র ধারার 3 উপধারায় উল্লিখিত রোয়েদাদ এবং ধারার 3 উপধারায় উল্লিখিত দণ্ডাদেশ ছাড়া শ্রম আদালতের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এর বিরুদ্ধে অন্য কোন আদালতে বা কর্তৃপক্ষের নিকট আপিল করা যাবে না, অথবা এর বিরুদ্ধে অন্য কোন আদালতে বা কর্তৃপক্ষ সমীপে কোনভাবেই কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদিও এই আইনের 37(1) ক ধারায় শ্রম আদালতে একটি মামলা দায়ের দিন থেকে 60 দিনের মধ্যে সিদ্ধান্ত প্রকাশ করার বিধান রাখা হয়েছে, কিন্তু উপশর্তে বলা হয়েছে যে 60 দিনের বেশি সময় লাগলেও শ্রম আদালতের কোন সিদ্ধান্ত বাতিল হবে না। উপধারা 3 অনুযায়ী এই আদালতের রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। শ্রম আপিল ট্রাইব্যুনাল 1969 সনের শিল্প সম্পর্ক অধ্যাদেশের 38 ধারায় বলা হয়েছে। 1. একজন সদস্য নিয়ে এ ট্রাইব্যুনাল গঠিত হবে। সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সরকার তাকে নিয়োগ করবেন। 2. যিনি কোন হাইকোর্টের জজ অথবা অতিরিক্ত জজ পদে বহাল আছেন বা ছিলেন এমন এক ব্যক্তি ট্রাইব্যুনালের সদস্য হবেন এবং তার নিয়োগের শর্তাদি সরকার নির্ধারণ করবেন। 3. ট্রাইব্যুনাল তার কাছে পেশকৃত আপিল বিবেচনার পর শ্রম আদালতের রোয়েদাদ বহাল রাখতে বা বাতিল করতে কিংবা সংশোধন বা রদবদল করতে পারবেন এবং অন্য কোন বিকল্প না থাকলে এই অধ্যাদেশের যাবতীয় ক্ষমতা আদালতের উপর প্রয়োগ করতে পারবেন।
ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আপিল দায়ের করার 60 দিনের মধ্যে যত শীঘ্র সম্ভব প্রদান করতে হবে, তবে শর্ত থাকে যে বিলম্ব হওয়ার কারণে এর কোন সিদ্ধান্ত অসিদ্ধ হবে না। 4. যেরূপ নির্ধারণ করা হবে ট্রাইব্যুনাল সেরূপ কার্যপদ্ধতি অনুসরণ করবেন। 5. ট্রাইব্যুনাল তার নিজের অথবা আপিল এখতিয়ারের অধীনস্থ কোন শ্রম আদালতের কর্তৃত্বের অবমাননা করা হলে তার দণ্ড দিতে পারবেন এবং এ ব্যাপারে ট্রাইব্যুনাল হাইকোর্ট